আপনারা শুনছেন আকাশ ঘোষের লেখা গল্প ভয়ঙ্কর রাত। সকালে ঘুমটা ভাঙতেই গতকাল রাতের সেই ভয়ঙ্কর ঘটনাটা সুমারের মনে পড়ে গেল। কি বিভৎস ভয়ানক ঘটনা! এখন ভাবলে কেমন একটা গা ছমছম করছে। না, এখন অনেকটা ভালো লাগছে। আজকে এই হাসপাতাল থেকে একেবারে বাড়ি চলে যাব। অনেক হয়েছে বাবা, ঘরের ছেলে ভালোয় ভালোয় ঘরে ফিরে গেলেই হলো। আর জীবনে যতদিন বেঁচে থাকবো কোনো দিন বেশি পাকামি মারতে যাব না। চুপচাপ নিজের বাড়িতে আমার অফিসের কাজ করব, আর কোথাও থাকা থাকিতে আমি আর নেই। এই বেশ ভালো আছি। তাহলে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যেও আর পড়তে হবে না আমাকে। না, এখন আর একটু ঘুমিয়ে নি শান্তিতে। আরে শ্যামল যে, কি রে, তোর তো আর কোনো দেখা সাক্ষাৎই পাওয়া যায় না। কি হলো, এখন আর আমাদের আড্ডাতে আসতে ভালো লাগে না নাকি? হ্যাঁ, আরে না না, কি যে বলিস, আমি তো সুযোগ পেলেই ওখানে যাওয়ার জন্য ছটফট করি, কিন্তু আমার যা কাজের চাপ, কি আর বলবো, এক মুহূর্তের জন্য ছুটি পাই না। আজ কলকাতা তো কাল শিলিগুড়ি, আবার পরশু হয়তো ঝাড়গ্রাম। এই করে করেই আমার দিন কেটে যাচ্ছে। তুই তো এই কাজই ভালোবাসতিস। খুব তো বলতিস যে আমি ঘুরতে পছন্দ করি, এইসব ঘুরে ঘুরে কাজ আমার জন্য কোনো ব্যাপারই না। তাহলে এখন কি হলো? হ্যাঁ, আরে তখন কি আর এত সব জানতাম নাকি? ভাবতাম সবকিছুই খুব সোজা, আমি শুধু ঘুরবো আর খাবো। আর এখন আমি হারে হারে সব বুঝতে পারছি। দেখলি তো, ওই জন্য আমি তোকে তখনই বলেছিলাম হড়বড় করিস না, আগে ভালো করে সবকিছু জেনে বুঝে নে, তারপর এগো। তুই তো তখন নাচছিস, তুই আর শুনলি কই আমার কথা? হ্যাঁ, আরে ছাড় না, বাদ দে না, বল কেমন আছিস? কতদিন বাদে তোর সাথে দেখা। প্রীতম, বুবি, ছোটু, পাপ্পু, ওদেরই বা কি খবর? কারোর সাথেই তো এখন আর দেখা কথা কিছুই হয় না। ওরা সবাই ভালোই আছে। ওরাও তোর মতোই ব্যস্ত মানুষ, সবাই নিজের নিজের সংসার পরিবার নিয়ে ব্যস্ত। শুধু এই কদিন হলো প্রীতম আর বুবি, ওদের কোনো খবর পাচ্ছি না। কি জানি কোথায় আছে, মাঝে মধ্যে ঘুরতে ঘুরতে যায় হয়তো, সেরকমই কোনো একটা জায়গায় গেছে বোধহয়। শুধু ওদের মধ্যে আমি এখন স্বাধীন। এই স্বাধীন মানে? আরে স্বাধীন মানে আমি এখনো অবিবাহিত। তাই স্বাধীন আর কি, যা মন চায় আমি সবকিছুই করতে পারি, বুঝলি? তুই তালা একই রয়ে গেলি, সেই আগের মতোই মজা করে করে কথা বলিস। আমি তোদের থেকে কতটা দূরে চলে গেলাম রে। আমার নিজেরই কেমন একটা দুঃখ হচ্ছে এইসব ভেবে। আরে দুঃখের কি আছে, এই তো দেখ, আজ হঠাৎ করে দেখা হয়ে গেল তোর সাথে। তুই কি আগে থেকে ভেবেছিলি যে আমাদের আজকে দেখা হবে? হ্যাঁ, এটাই তো মজা। এই শোন না, বলছি আমরা সব পুরনো বন্ধুরা মিলে একদিন এই চুটিয়ে আড্ডা খাওয়া দাওয়া করি, কি বলিস? হ্যাঁ, হতেই তো পারে। হ্যাঁ, সে আর বলার কি আছে, চল। আর একদিন কেন, আজকেই চল না, দুই বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিই। এ বাবা, আজকে? এ আজ কি করে হবে? আহা, না 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 না, আজকে থাক থাক। আর ওদের সবাইকে নিয়ে না হয় অন্য একদিন বসা যাবে। হ্যাঁ, এই দেখেছিস তো, আমি যেই বললাম আড্ডা দেবো, অমনি তোর যত বাহানা। আর অন্য সময় বলিস আমি নাকি সময় দিই না। এখন সময়টা কে দিচ্ছে না শুনি? হ্যাঁ, আরে এখন কি করে হবে বলতো? এখন তো আমি সবে অফিস যাব বলে বেরিয়েছি, রাস্তাতে তোর সঙ্গে দেখা হলো। এখন কি হয় নাকি তুই বল? এই তো হয়ে গেল তো। এই যে এত বড় বড় কথা বলছিলি তুই নাকি স্বাধীন, তা কি হলো সেই স্বাধীনতার বন্ধু? কি হলো? আরে স্বাধীন বলে কি আর আমার অফিসের বস আমাকে ছেড়ে দেবে নাকি? আর এমনিতেও আজকে শনিবার। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, একেবারে অফিস থেকে ফিরেই আমি তোকে একটা ফোন করে মিট করে নেবো, ঠিক আছে? আর তুইও তো বেরিয়েছিস, ততক্ষণ তুইও তোর কাজগুলো সেরে নে। আর আমার ফিরতেও আজকে বেশি দেরি হওয়ার কথা নয়, শনিবার এমনিতেই 4টের মধ্যে ছুটি হয়ে যায়।
তাও আমি 3টের মধ্যেই বেরিয়ে পড়ার চেষ্টা করবো, বুঝলি? ঠিক আছে, চল ওই কথাই রইলো তবে। এবার ছাড় ভাই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, যা অফিস ঘুরে আয়, কিন্তু তাড়াতাড়ি আসবি। আমি সব খাবার দাবার কিনে রাখছি, আর জমি আড্ডা দেব। ও বাবা, তুই তো আবার আমার নতুন ঠিকানাটাও জানিস না। আচ্ছা ঠিক আছে, অফিস থেকে বেরিয়ে একটা ফোন করিস, আমি সব ফোনে বলে দেবো। একেবারে সোজা আমার বাড়ি চলে আসবি। আর 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 শোন শোন শোন, আর আজকে আর কাউকে কিছু বলার দরকার নেই, বুঝলি? 2টি বন্ধুতে জমি একেবারে মাতিয়ে দেবো আসুক। আরে হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন চলি রে। এই এই বলছি, তোর নম্বরটা ওই আগের সেই নম্বরটাই আছে তো নাকি? হ্যাঁ রে, সেই আগের নাম্বারটাই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে, এখন চলি, টাটা। হ্যাঁ, টাটা। এই বলে সুবল অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আজ সুবলের অফিসে কিছুতেই কাজে মন বসছিল না। ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করার পর একটা নাম্বারে বেশ কয়েকবার ফোন লাগালো সুবল। কিন্তু সেই নাম্বার থেকে কোনো রেসপন্স না পেয়ে হতাশ হয়ে ফোনটা রেখে দিল পাশের টেবিলে। তারপর তাড়াতাড়ি কাজ শেষ করে 3:25-এর মধ্যেই অফিস থেকে বেরিয়ে পড়ল। এরপর শ্যামলকে আরেকবার কল করলো। হ্যালো হ্যালো, হ্যাঁ শ্যামল, হ্যাঁ কোথায় বল? হ্যাঁ কি? আরে বাবা, কিছু শুনতে পাচ্ছি না। তুই আরে কি বলছিস? ও ও, হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। বল বল বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে, আসছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ফোনে কথা বলা শেষ করে সুবল শ্যামলের বলে দেওয়া গন্তব্যের দিকে এগোতে লাগলো। এগোতে এগোতেই বিকেল থেকে সন্ধ্যা নেমে এলো এবং যথারীতি সুবল রাস্তা হারিয়ে ফেলল। বারবার একই জায়গায় ঘুরপাক খেতে লাগলো সুবল। আর ঠিক তখনই শ্যামল সুবলকে দেখতে পেয়ে জোরে একটা হাঁক দিল। আরে এই সুবল, আরে এই তো রে, এই তো, আয় আয় আয়। আমি ঠিক জানতাম তুই রাস্তা গুলিয়ে ফেলবি, তাই আমি নিজে বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিলাম, যাতে তোর কোনো অসুবিধা না হয়। উফ বাবা, তুই এখানে না থাকলে আমি তো গোল গোল করে ঘুরতেই থাকতাম। এতদিন ধরে কলকাতাতে আছি, কিন্তু তাও এইদিকে রাস্তাঘাট আমার একেবারে এই রপ্ত নেই, তার উপর এতগুলো আবার গলি। কিন্তু এইদিকে তো সেরকম কোনো জনবসতিও নেই রে। তা হঠাৎ এই জমির দক্ষিণ দুয়ারে এখানে বাড়ি করতে গেলি কেন? রাতের বেলা যদি কোনো এমার্জেন্সি হয় তখন তো হাতের কাছে কাউকেই পাবি না, আর একবার বললেও কেউ চিনে ঠিক মতো আসতেও পারবে না। আরে সব পারবি, তুই ছাড় তো। আর কোনো এমার্জেন্সিও হবে না। তুই অত কথা না বলে আমার সঙ্গে আয়, তুই বড্ড কথা বলছিস। চল চল চল, আগে ঘরে যাই। আরে হ্যাঁ, সে তো যাচ্ছে, কিন্তু সত্যি ভাই এই জায়গাটা না আমার কেমন একটা লাগছে, ঠিক ভালো ঠেকছে না। যাই হোক চল। আরে আয় তো, এই দেখে আসবি এদিকটা, সব গাছের ডালপালা পড়ে আছে। ও সাবধানে আয়, বললাম না, দেখে আয়। দেখ দেখ, সিঁড়িটা ভাঙা আছে, দেখে উঠিস কিন্তু। ও ও, বাপরে বাপ, ওরে বাবা, কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? উফ, এর মধ্যে কেমন একটা অন্ধকার হয়ে গেল। বাবা, সবে মাত্র 5:45, এর মধ্যেই রাতের মতো অন্ধকার। আরে আরে, ভয় পাওয়ার কিছু নেই, ওটা একটা বিড়াল। উফ, তুইও না। আচ্ছা এই এই, তুই হঠাৎ এইদিকে বাড়ি কিনতে গেলি কেন বলতো? হ্যাঁ, তাও আর এরকম আদিকালে একটা গা চমচমে বাড়ি। ওরে বাবা, আসলে আমার বউ একটু একা একা থাকতে ভালোবাসে, তাই আর কি। আর তুই তো জানিস যে কলকাতাতে আমার আত্মীয় স্বজনের কোনো অভাব নেই, তাই একটু দূরে দূরে দেখে বাড়ি নেওয়া। আর আমার তো সেই ছোটবেলা থেকেই এরকম পুরনো ধরনের বাড়ির প্রতি একটু বেশি লোক, তাই বাড়িটা পছন্দ হয়েছিল, আর তাই নিয়ে নিলাম একেবারে। ও তুইও যেমন, তোর পছন্দ সেরকম অদ্ভুত। যত সব এরকম পুরনো ভুতুরে বাড়ি কারোর পছন্দ হয়?
যাই হোক, বাদ দে। এই বলছি, তুই কি এখন এখানেই আছিস? তুই তো বাইরে গিয়েছিস, এখন এখানেই আছিস নাকি? আরে হ্যাঁ, এখন আমি এখানেই আছি। আর তোর বউকে তো দেখছি না, কোথায় সে? আর তোর পুঁচকেটাই বা কই? হ্যাঁ, সেই কবে দেখেছিলাম, তারপর তো আর দেখা সাক্ষাৎই হয় না। কাকিমাকেও আশেপাশে কোথাও দেখছি না। এ বাবা, তখন থেকে তোর সাথে শুধু বক বকই করে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, একটু চা করে আনি। তুই আরাম করে বস, আমি চা জল খাবার এক্ষুনি আনছি। তারপর রাতের বেলা সব ব্যবস্থা আছে। অনেক দিন তো হয়নি রে, আজ দুই বন্ধু মিলে পুরনো সব ব্যথা সব পুষিয়ে দেব। একেবারে লোলা লুলু, কেন তোমার বয়স হয় না 16, আমার 19। বস বস বস, আমি এক্ষুনি আনছি। আরে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, এত ব্যস্ত হবার কি আছে? আরে তুইও বস। কে শোনে আমার কথা? কিন্তু শ্যামল হুট করে চলে গেল কেন? কিছু তো একটা ওর হয়েছে, কিন্তু ও সেটা লুকিয়ে যাচ্ছে মনে হলো। কি জানি বাবা। যাই হোক, জায়গাটা সত্যি খুব নিরিবিলি। এইসব জায়গার আলাদা একটা মজা আছে। ওই একঘেয়ে বাড়িতে আর ভালো লাগে না, মাঝে মধ্যে এখানে চলে আসতে হবে যা দেখছি। এসে 2-3 দিন থেকে যাব। চারিদিকে গাছপালায় ভর্তি শান্ত একটা জায়গা, শান্তির নীড়। বেশ ভালোই লাগছে জায়গাটা। চাপ বাবা, আরে কতক্ষণ হয়ে গেল বসে আছি। শ্যামলটা কোথায় গেল? দূর, ভালো লাগে না। একা একা কি আর এখানে বসে থাকতে ভালো লাগে নাকি? এত শান্ত জায়গাও আমার ভালো লাগে না বাবা, কেমন একটা ফাঁকা ফাঁকা। কই রে শ্যামল, আয় ভাই, আর কতক্ষণ একা বসে থাকবো? আয় এই বাড়িতে। হ্যারি, আসছি। দাঁড়া। হ্যাঁ বল। আরে কি করছিলি বলতো এতক্ষণ? আরে তোর জন্যই তো খাবার বানাচ্ছিলাম। এই নে, একটু টেস্ট করে দেখ। কিরে, কেমন লাগলো? আরে সালা, তুই তো জমিয়ে রান্নাটা করিস, কি অসাধারণ খেতে। ভাই, আমি এতদিনে কখনো এত ভালো মাটন খাইনি। তাই? এর সাথে ওল্ড মম, কি জমবে তো? আরে জমবে মানে পুরো জমে ক্ষীর। বলছিস তাহলে এবার একটা শেফের কাজের জন্য অ্যাপ্লাই করি, কি বলিস? হ্যাঁ, খুব তাড়াতাড়ি কর, তাহলে সেই হোটেলে গিয়ে জমি একটু খাওয়া যাবে। হ্যাঁ, তাই এবার করবো। এই, ও সব বাদ দে, তোর বাড়িতে কি কেউ নেই নাকি রে? হ্যাঁ, না, আছে তো, মা পাশের ঘরে শুয়ে আছে। আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই মা এখন আর কথা বলতে পারে না, শুধু শুয়ে থাকে সারাদিন। এই বাবা, ইস, কাকিমা কত ভালো ছিল রে। ইস, আমার যে কি খারাপ লাগছে। ছোটবেলাতে তোর বাড়িতে কাকিমার হাতে কত ভালো ভালো রেসিপি খেয়েছি। ইস, ছি 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 ছি। আচ্ছা, আর তোর বউ বাচ্চা কোথায় গেছে? বাপের বাড়ি? না, আমি আমার বউকে ছেড়ে একদম থাকতে পারি না। তোরা তো আমাকে বউ পাগলা বলতিস, মনে নেই? আরে সে তো মজা করে। এই, তুই খারাপ ভাবে নিস না। তুই কি ওসব কথা নিয়ে ভাবিস নাকি? আরে না, মজা করেই বললাম। তাহলে ওরা কোথায়? এসে থেকে তো ওদেরকে দেখছি না। সে আর দেখবি কি করে? মানে, আরে আমি তো কিছু বুঝতেই পারছি না ভাই। আরে বেঁচে থাকলে তবে তো দেখতে পাবি, মরে গেলে আর কি করে দেখবি? কি বলছিস? কি মারা গেছে মানে? হ্যাঁ, এই দেখ, হ্যাঁ, এখন কিন্তু আমার এমন ইয়ার কি একদম ভালো লাগছে না, বলে দিলাম। এই সত্যি করে বল শ্যামল, কি হয়েছে, কি বল সত্যি করে। আমার চোখের দিকে তাকা, এবার কি মনে হচ্ছে? আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আরে বল না, বল। আমাকে দেখে মনে হচ্ছে আমি মিথ্যেবাদী? কিরে বল না, বল। এই ভাই, দেখ, আমি কিছু জানি না, তাই
তাই তাই আমি তোকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি, তাই তো? হ্যাঁ, তাই তো? আরে না রে, আমি তা বলতে চাইনি। তো কি বলতে চাইছিস? হ্যাঁ, কি বলতে চাইছিস? আমি আমি তোর কষ্টটা বুঝতে পারছি, তুই একটু শান্ত হ। শান্ত? আমি তো শান্তই আছি, একেবারে শান্ত। আমি বুঝতে পারছি, তোর কষ্ট আমি বুঝতে পারছি, সেটাই স্বাভাবিক। বাবা, এর মধ্যে তুই আমার কষ্ট বুঝে গেলি? দারুণ ব্যাপার তো। শুধু আমি নিজেই কিছু বুঝতে পারলাম না। নে নে, বেশি কথা না বলে চটপট গ্লাসের মালটা শেষ কর। ও বাবা, তোর প্লেটে তো এখনো অনেকখানি মাংস পড়ে আছে। আরে খা খা, তোর জন্যই তো স্পেশালি বানালাম, মিথিলার থাইটা কেটে। খা খা, খেতে খেতে আরো অনেক গল্প হবে। কি বললি? এই সালা, এই এই অনেকক্ষণ ধরে তোর এই আলবাল কথা শুনছি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভাই, বলে দিলাম। এই বাড়িগুলো বন্ধ কর, অনেক হয়েছে। কেন, মাংসটা খেতে ভালো লাগছে না? এই তো বললি ব্যাপক হয়েছে। আর তোর তো স্পেশালি মিথিলার পাছাটা খুব ভালো লাগতো, কি তাই তো? আমি তো মাঝে মাঝেই ওর শরীরে বিভিন্ন জায়গায় তোর দাঁতের চিহ্ন পেতাম। শ্যামল, আমার একদম এইসব কথাবার্তা ভালো লাগছে না। তোর চিন্তা ভাবনা এতটা নোংরা আমার জানা ছিল না। আজ তোর এখানে আসা একেবারেই উচিত হয়নি। ছি ছি শ্যামল, ছি। তুই আমাকে সম্মান করতে না পারিস, তোর বউকে তো একটু সম্মান কর। ছি, পাশের ঘরে কাকিমা সব শুনছে। ছি 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 ছি। ও বাবা, তুই কত ভালো মানুষ! ইস, আমার তো জানাই ছিল না। আমার বউয়ের নরম তুলতুলে শরীরটা ভোগ করা, দিনের পর দিন রাতের পর রাত আমার বউয়ের সঙ্গে কাটানো অবিবাহিত সুবল আজ কি ভালো মানুষ, আর আমি নোংরা। এই অনেক হয়েছে সালা, এবার কিন্তু হাত উঠে যাবে বলে দিলাম। আর একটাও বাল বকলে এখানেই তোকে কেলিয়ে পুঁতে দেবো। এই তো, এইবার জমে উঠেছে। এইটাই তো চাই, এই রাগটাই এতক্ষণ ধরে আমি দেখতে চাইছিলাম। আর একটু চাই, আর একটু কর ভাই, প্লিজ। এই শোন, তুই বাইরে যত বাতেলাবিস, সালা নিজের বাড়িতে তো নিজের বউকে সুখও দিতে পারিস না। তাই আমি একটু ওকে সুখী করে দিই। তোর বন্ধু হিসাবে তো আমার একটা কর্তব্য আছে, সেটাই আমি পালন করেছি। এখন তো তুই সবটাই জেনে গেছিস, একদিকে ভালোই হয়েছে। এবার তোর সামনেই যা করার করব। অনেক হয়েছে লুকোচুরি। আর শুধু আমি একা নই, বুবি, প্রীতম সবাই মিথিলাকে সুখ দেয়। শুধু তুই সালা নিজে সুখ দিতে পারিস না, সালা নপুংসক। তোর ছাদের মেয়েও তো আসলে তোর নিজের নয়, আমাদের মধ্যেই কারোর একটা হবে। কি এবার ভালো লাগছে এইসব শুনতে? হ্যাঁ, ভালো লাগছে? আমার তো দারুণ লাগছে, কিন্তু একটা জায়গায় তো ভুল হয়ে গেল ভাই। তুই তো আমার সামনে আর কিছুই করতে পারবি না, কারণ তোর আগে আমি বুবি আর প্রীতমকেও এই একইভাবে এইখানে ডেকে তারপর পিস পিস করে কেটে মাংসগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এবার তোকে কাটবো। হ্যাঁ রে, সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না? দাঁড়া, দেখাচ্ছি। এই দেখ, আয়, একটু হাত বুলিয়ে দে ওদের মাথাতে। কি রে, এবার ভয় করছে? তোকে ভয় পাবো? তোর মতো ভীতু মালকে? হাসালি ভাই, আমি সুবল, আমাকে বড় বড় পালোয়ানেরাও ভয় পায়, আর সেখানে আমি তোকে ভয় পাবো? এই, 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 কি হলো? এখানে পুরোটা অন্ধকার হয়ে গেল কি করে? এই, এই, আলোটা নেবালি কেন সালা? দম থাকে তো এই লাইটটা জ্বালা। কি রে,
এবার কেমন লাগছে? ভালো লাগছে তো? এত চিৎকার করিস না, সবে তো একটা আঙুল কাটলাম। দাঁড়া, এখনো অনেকটা বাকি আছে। দাঁড়া, তোকে মিথিলার কাটা মাংসগুলোর পাশে শুয়ে কাটবো, তাহলে ওকে ভোগ করার ওই অমৃত অনুভূতিটা আরো ভালো করে তুই অনুভব করতে পারবি। আমাকে আমাকে ছেড়ে দে ভাই, আমি এখান থেকে চলে যাবো। আর আর কোনোদিন তোকে আমার মুখ দেখতে হবে না। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। এ বাবা, এ কি করে হয়? না 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 না, এ হয় না। প্রীতম বুবিও তো তোর মতোই বলেছিল, কিন্তু ওদেরকেও তো আমি কেটে ফেলেছি, তাই তোকেও কাটতে হবে রে, নইলে ওরা তো রাগ করবে বল। আমি এই 3 মাস ধরে কত শত প্ল্যান করে কত খাটাখাটনি করলাম, এখন যদি তোকে ছেড়ে দিই তাহলে তো সব খাটনি বৃথা হয়ে যাবে। না না, এ তো হতে দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তুই একটু বল না রে, মিথিলা আর তোর ওই অবৈধ সম্পর্কের কথা। যখন আমি থাকতাম না, তুই কি করে আমার বাড়ি আসতিস? এইসব গল্পগুলো একটু শোনা না, আমার খুব শুনতে ইচ্ছে করছে। বল না রে। আমাকে ক্ষমা করে দে ভাই, আমি ভুল করেছি। আমাকে ছেড়ে দে প্লিজ ভাই, প্লিজ ভাই ছেড়ে দে। তোর তোর মনে আছে তোকে তোকে স্কুলে যখন সবাই বিরক্ত করতো, আমি বাঁচাতাম, সেই সব কথা তুই ভুলে গেলি? ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। আমি কাউকে কিচ্ছু বলবো না, বিশ্বাস কর, আমাকে ছেড়ে দে। আহা, ওইসব সেন্টিমেন্টাল কথা কেন বলিস বলতো? ওসব বাদ দে, তুই বল না তোর আর মিথিলার ওই ঘনিষ্ঠ মুহূর্তের গল্পটা বল না, প্লিজ বল না। ভাই ভাই, ওসব ভুল করে আমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। এই এই বল, আমি যা বলছি বল, তার উত্তরটা দে, বল। বলছি বলছি তোদের ও বাড়ি যখন আমাদের পাড়াতে ছিল, তখন তখন প্রতিদিন মিথিলা বিভিন্ন উপায় আমাদেরকে ওর প্রতি আকৃষ্ট করতো। আর তুই তো ভূমি আর প্রীতমকে জানিস, মেয়েদের প্রতি ওদের কিরকম টান সেটাও তোর জানা আছে। ওরাই প্রথমে তোর বাড়িতে বিভিন্ন বাহানায় যাতায়াত শুরু করে, তারপর সেটা নিয়মিত হয়ে যায়। আর সেই সমস্ত গল্প আমাকে এসে ওরা শোনাতে থাকে। আমি সেইভাবে কোনোদিনই সেই সব পাত্তা দিইনি, কিন্তু একদিন রাতের বেলাতে মিথিলা হুট করে আমার বাড়িতে আসে, তখন তুই জলপাইগুড়িতে। সুবল, সুবল, ও সুবল, একটু দরজাটা খোলো না গো, খুব দরকার। আরে মিথিলা, তুমি এসো এসো। এত রাতে তুমি এইখানে? এই কিছু কি এমার্জেন্সি হয়েছে নাকি? হ্যাঁ, এমার্জেন্সি তো বটেই, আর তুমি ছাড়া কেউ এই সমস্যার সমাধানও তো করতে পারবে না। আচ্ছা, সে তো বুঝলাম, কিন্তু কি হয়েছে সেটা বলো। তোমাকে না একটা ইনজেকশন এনে দিতে হবে এক্ষুনি, যে করেই হোক। ইনজেকশন? এখন এত রাতে? আচ্ছা ঠিক আছে, কিসের ইনজেকশন? কথা বন্ধ হয়ে যাওয়ার ইনজেকশন, যাতে করে আর কোনো দিন কথা না বলা যায়, তার ইনজেকশন। কি কি বলছো কি? আমি এইসব পারবো না। তুমি এখন এখান থেকে চলে যাও তো, অনেক রাত হয়েছে, চলে যাও। পারতে তো তোমাকে হবেই, আমি জানি তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। মেডিসিন লাইনে তোমার অনেক জানাশোনা, তুমি একমাত্র এটা করতে পারবে। এনে দাও না গো। এই শোনো, আমি পারলেও আনবো না, আর কালকে আমি শ্যামলকে ফোন করে এই সব কথা বলে দেবো। সে তুমি বলো, কিন্তু আমি যদি এখানে চিৎকার করে বলি
যে তুমি আমাকে জোর করে এখানে ডেকে আমাকে রেপ করার চেষ্টা করছো? তাহলে কাল সকালে তুমি ফোনটা করতে পারবে তো? কি গো, বলো না, পারবে? করতে পারবে ফোন? এই কি বলছো কি? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তাই ভেবে নাও, কিন্তু ইনজেকশনটা তোমাকে এক্ষুনি এনে দিতে হবে। আর তার বদলে তুমিও তোমার বন্ধুদের মতো স্পেশাল সার্ভিস পাবে। কি এবার খুশি তো? নেকা বাবা, লজ্জা পাচ্ছে দেখো। আচ্ছা ঠিক আছে, কাজ করার আগেই তোমার সাম্মানিকটা আমি দিয়ে দিই। কই এসো, আর লজ্জা পেতে হবে না, অনেক হয়েছে। এসো, কই এসো। সেদিন থেকেই শুরু হয়, কিন্তু বিশ্বাস কর ভাই, আমি নিজের ইচ্ছেতে এইসব করতে চাইনি। মিথিলাই আমাকে জোর করত, আর ওই ইঞ্জেকশনটা নিয়মিত ভাবে তোর মাকে দেয়া হতো। তাই কাকিমা 3 দিন অসুস্থ হয়ে যেতে লাগলো। আস্তে আস্তে আমারও এইসবের মধ্যে থাকতে থাকতে কেমন একটা নেশা নেশা হয়ে গিয়েছিল। তখন তখন আমি মিথিলা ছাড়া আর কিছুই ভাবতে পারতাম না। ও আমাকে কেমন একটা বশ করে নিয়েছিল। কিন্তু হুট করে তুই বাড়ি শিফট করলি, তারপর আমি পাগলের মতো মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু পারিনি ভাই, পারিনি। আজকেও আমি বহুবার ওর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সেই ফোনটা শুধু বেজেই গেছে। আমি ভুল করেছি ভাই, আমি ভুল করেছি। তুই আমাকে শাস্তি দে, কিন্তু ভাই প্লিজ প্লিজ ভাই, আমাকে প্রাণে মেরে ফেলিস না, আমাকে প্রাণে মেরে ফেলিস না। সবই তো শুনলাম রে, তোকে আমি ছেড়েও দিতাম বুঝলি, কিন্তু তুই আমার নিরীহ মাটাকে শেষ করে দিয়েছিস। এটাই আমার আসল দুঃখ। আমার মাটা কি দোষ করেছিল বলতো? হ্যাঁ, বলতে পারিস আমার মাটা কি দোষ করেছিল? মা তো তোকে সবার থেকে বেশি ভালোবাসতো। কি রে বল না, ভালোবাসতো না? আর তুই ভাই ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে আর একটা সুযোগ দে, একটা সুযোগ। এই 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 তুই শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস মায়ের কথাগুলো? শুনতে পাচ্ছিস? এই মা তোকে কিছু বলছি রে, শোন শোন শোন। তুই শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? করলি বাবা, আমার আমার কি দোষ ছিল বলতো? যাকে বাদ দে, তুইও বৌমার মতো আমার কাছে চলে আয় বাবা, আয়, চলে আয়, আয় বাবা, আয়। মা তুমি কষ্ট পাচ্ছ মা? আমি আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে। মা কষ্ট পাচ্ছে, কিন্তু আমি তো ওর সঙ্গে আরেকটু কথা বলবো ভেবেছিলাম। তাহলে সেই কথা, মা প্লিজ মা, আমি আরেকটু গল্প করে নিই, তারপরে তোমার কাছে পাঠিয়ে দেবো। আমি তো দেখো বুবিকেও পাঠিয়ে দিচ্ছি, প্রীতমকেও পাঠিয়ে দিচ্ছি। তুমি ওদের সঙ্গে একটু গল্প করো, আমি ততক্ষণ আরেকটু কথা বলে নিই ওর সঙ্গে। কিরে আমার সঙ্গে আরেকটু গল্প করবি না বল? হ্যাঁ, করবি না? না ভাই, না ভাই, ওটা তোর মনের ভুল। কেউ ডাকছে না রে, কেউ ডাকছে না। তুই আমাকে ছেড়ে দে না ভাই, তুই আমাকে ছেড়ে দে। ওই তুই বুবি আর প্রীতমদের চিৎকারটা শুনতে পাচ্ছিস? ওরা কি সুন্দর চিৎকার করছে দেখ, আহ কি সুন্দর করে ওরা কাঁদছে। শোন ভালো করে, মনটা আমার কি ভরে যাচ্ছে। এই তো এবার মিথিলার কি মিষ্টি করে আসতো না। জানিস আমাকে ও কত করে ছেড়ে দিতে বলেছিল, কিন্তু আমি চাইনি। ওই জীবিত অবস্থাতে ওকে আমি আস্তে আস্তে খুব আদর করে পুরোটা কেটে ফেলেছি। ও খুব চেঁচাচ্ছিল, কিন্তু এই জায়গাতে ওর গলার আওয়াজ শোনার মতো তো আর কেউ নেই, তাই কোনো অসুবিধা হয়নি। ও আমাকে অনুরোধ করে বলেছিল, আমাকে ছেড়ে দাও, আমি তোমার জীবন থেকে চলে যাবো, আর কোনোদিন বিরক্ত করবো না, ছেড়ে দাও।
হ্যাঁ শোনা, আমি আমার জীবন থেকে তোমাকে চলে যেতে সাহায্য করছি। আর তুমি যাতে আমাকে কোনোদিন বিরক্ত করতে না পারো তার ব্যবস্থাই আমি করছি। একটু শান্ত হও, দেখবে খুব ভালো লাগবে, তোমার খুব ভালো লাগবে। আমার মাও এইভাবে তোমার কাছে অনুরোধ করেছিল, তুমি ছেড়েছিলে। হ্যাঁ, বলো না তুমি ছেড়েছিলে। হ্যাঁ, আমার মাকে তো তুমি আগুনে পুড়িয়ে মেরেছিলে, কিন্তু দেখো আমি তোমাকে কত ভালোবাসি। আমি কিন্তু তোমাকে আগুনে পোড়াচ্ছি না। দেখো, আমি জানি তুমি আগুনে ভয় পাও, আমি জানি খুব তুমি ভয় পাও আগুনে, আর তাই আমি তোমাকে আস্তে আস্তে পুরোটা কেটে ফেলবো। একটু সহ্য করো সোনা, একটু সহ্য করো। দেখো তোমার পাশেই এই মিষ্টিকে কি সুন্দর করে কেটে রেখেছি। এ কি গো, তোমার আবার কান্না পাচ্ছে? হ্যাঁ, এ কি গো, তুমি একটু শান্ত থাকো। এ দেখো মিষ্টি কিন্তু একদম চিৎকার করেনি, ও কিন্তু তোমার মতো চিৎকার করছে না, ও কিন্তু বাধ্য মেয়ে, একেবারে আমাদের খুব বাধ্য মেয়ে মিষ্টি। তুমি এরকম করো না গো, দেখবে তোমার খুব ভালো লাগবে। চারিদিকটা একদম শান্ত না? আমি কথা না বললে পুরো নিস্তব্ধ। তুইও কেমন চুপ করে গেছিস না? তুই যখন চুপচাপই আছিস আর তুই যখন এই অন্ধকারে ভয় পাচ্ছিস, তখন আলোটা জ্বালিয়েই দিই। কিন্তু তোকে আমাকে কথা দিতে হবে, তুই চুপচাপ ঠিক এইভাবেই থাকবি, যাতে করে আমি তোকে ঠিক করে কাটতে পারি। কি থাকবি তো? সুবল জোরে একটা ধাক্কা দিয়ে ওখান থেকে বেরোনোর চেষ্টা করে। গোটা বাড়িতে একটুও আলো নেই, তাই সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়ি থেকে পড়ে যায় সুবল। কিন্তু ওই অবস্থার মধ্যেই প্রাণের ভয় নিয়ে ওখান থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে সুবল। পিছন পিছন শ্যামলও দৌড়াতে থাকে। সুবল দাঁড়া বলছি, সুবল দাঁড়া, তুই কি তোমাকে কথা দিচ্ছিস তুই চুপ করে থাকবি? সুবল দাঁড়া, আমার মা কিছু তোকে ডাকছে, তোকে প্রীতমের কাছে যেতেই হবে, মিথিলার কাছে তোকে যেতেই হবে। সুবল দাঁড়া। শেষে বড় রাস্তায় উঠে সুবল চিৎকার করতে করতে দৌড়তে থাকে। একবার এখান থেকে বেরোতে পারি? আমি আর তোর মুখ দেখাবো না, আমার ছেড়ে দে ভাই, আমার ছেড়ে দে। পিছন পিছন শ্যামলও আসতে থাকে। সুবল দাঁড়া। এই সময় পিছন থেকে একটা গাড়ি এসে শ্যামলকে পিষে দিয়ে চলে যায়। সেটা দেখে সুবল আরো জোরে দৌড়াতে থাকে। কিছুটা গিয়ে মাঝ রাস্তাতে অজ্ঞান হয়ে পড়ে যায় সুবল। তারপর ওখানকার লোকজন মিলে সুবলকে ওখানকার স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেয় এবং অল্পের জন্য সুবল নিজের জীবন ফিরে পায়। আপনারা এতক্ষণ ধরে শুনলেন আকাশ ঘোষের লেখা গল্প ভয়ঙ্কর রাত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে অবশ্যই একটি লাইক করে আপনাদের মতামতটি কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।